বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি গুণগত রসায়ন থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা কোশ্চেন দুইটা সলভ করাবো। দেখো এখানে চট্টগ্রাম বোর্ডে দুইটা কোশ্চেন এসেছে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। আমরা জানি গুণগত রসায়ন থেকে দুই টাইপের কোশ্চেন হয়। একটা হচ্ছে তোমার দ্রাব্যতা রিলেটেড, আর একটা হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা রিলেটেড বা বর্ণ রিলেটেড ম্যাথ। বুঝতে পারছো? তাহলে চলো আজকে আমি হচ্ছে এই দুইটা চট্টগ্রাম বোর্ড সলভ করি। দেখো এখানে কি বলছে, এ পাত্রের অম্লীয়মূলক শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ লিখো। আচ্ছা, এ পাত্রের অম্লীয়মূলক শনাক্তকরণ বলো তো, এ পাত্রের অম্লীয়মূলক কোনটা? এখানে এ পাত্রে কিন্তু অম্লীয়মূলক হচ্ছে ক্লোরাইড। তার মানে তোমাকে ক্লোরাইড আয়ন শনাক্তকরণটা লিখতে বলছে, তাই না? তাহলে দেখো তোমরা এখানে আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে কতগুলো আয়ন শনাক্তকরণ শিখে রাখবা, যেমন ক্লোরাইড, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, হ্যাঁ অ্যামোনিয়া, তারপরে হচ্ছে কপার, এগুলো হচ্ছে ক্যালসিয়াম, এগুলো এই সালফেট, কার্বনেট, এই শনাক্তকরণগুলো শিখে রাখবা। এই কয়টার মধ্যেই পরীক্ষায় একটা না একটা আসেই, হ্যাঁ দিয়ে দেয়। ওকে, এই কয়টা রাখবা। এখন শনাক্তকরণের ক্ষেত্রে তুমি কি করবা, প্রথমে হচ্ছে 4টা ধাপ দিবা। কয়টা ধাপ? 4টা ধাপ। প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে তোমার, তাহলে অম্লীয়মূলকটা কি এখানে বলো তো? অম্লীয়মূলকটা লিখবা। অম্লীয়মূলক হচ্ছে ক্লোরাইড। এইটা তুমি শনাক্তকরণ লিখবা। 4টা ধাপ কি? প্রথমে লিখবা হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণে কি লিখবা? পরীক্ষণে লিখবা কোনো টেস্ট টিউবে 1 থেকে 2 ml নমুনা দ্রবণ নিয়ে তাতে কয়েক ফোঁটা কি দিবা? কয়েক ফোঁটা তুমি এই যে ক্লোরাইড আয়ন যেটা দিয়ে শনাক্তকরণ করবা এটা দিবা। এটা আমরা ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করবো হচ্ছে সিলভার নাইট্রেট দিয়ে। কি দিয়ে? সিলভার নাইট্রেট। এত দ্রবণ যোগ করি, কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি, শেষ। আর কিছু লিখতে হবে না। এটা পরীক্ষণ দিবা। 4টা ধাপ দিবা। এটা 1 নম্বর ধাপ পরীক্ষণ। 2 নম্বরে দিবা হচ্ছে পর্যবেক্ষণে কি দেখবা? পর্যবেক্ষণে হচ্ছে তুমি যেটা দেখতে পাবা, দেখবা AgCl এর সাদা পদক্ষেপ পড়বে। AgCl এর সাদা পদক্ষেপ পড়বে যা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবণীয়। এই কথাটা লিখতে হবে। ওকে, তারপরে তুমি বিক্রিয়া দিবা। 3 নম্বর ধাপ দিবা তুমি হচ্ছে বিক্রিয়া। তো বিক্রিয়া কি? এই যে ক্লোরাইড আয়ন, তার সাথে তুমি কি দিবা? যেটা দিয়ে তুমি শনাক্তকরণ করবা। কি দিয়ে শনাক্তকরণ করবা? সিলভার নাইট্রেট। এই যে তুমি শনাক্তকরণ করবা। তাহলে সিলভার নাইট্রেট যখন তুমি দিবা, তাহলে এই যে এই প্লাসটাই মাইনাসটাকে ধরে ফেলবে, তাহলে হবে AgCl। এইটাই সাদা পদক্ষেপ, AgCl এর সাদা পদক্ষেপ পড়বে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এই যে এই প্রধান উৎপাদটা লেখাই হচ্ছে মূল কথা। এখানে পরে যদি তোমার কিছু মনে নাও থাকে, দরকার নাই, তুমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবা। ওকে, আর যদি মনে থাকে তাহলে ভালো কথা। দেখো এটার সাথে এটা ধরে গেছে, প্লাস এই প্লাসটাই মাইনাসটাকে ধরে ফেলছে, এখানে অ্যামোনিয়া, এই যে নাইট্রেটটা পড়ে আছে। এখন এই AgClটা তুমি আবার এই পাশে লিখবা। AgCl এর সাথে কি দিবা বলো তো? এই যে AgCl যা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবণীয়। এখন তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দিবা। দেওয়ার পর কি হবে? দেওয়ার পর একটা জটিল যৌগ তৈরি হবে, দ্রবণীয় জটিল যৌগ। এটা মুখস্থ করবা, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। এটা দ্রবণীয়। এইটা বিক্রিয়া লিখতে পারলেই হয়ে গেল। এখন লাস্ট কি দিবা? লাস্ট সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত কি? তুমি কি আয়ন শনাক্তকরণ করতেছো? ক্লোরাইড আয়ন। তাহলে তুমি লিখবা ক্লোরাইড আয়ন উপস্থিত। এই এতটুকুই হচ্ছে তোমার আয়ন শনাক্তকরণ। এই কয়টা আয়ন শনাক্তকরণ শিখে রাখবা, দেখবা ঘুরে ফিরে এগুলোর মধ্যেই আসবে। ওকে, তারপর চলো আমরা আমাদের শেষ ঘ নম্বরটা কি বলছে দেখো। এখানে কি বলছে? এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে কোনো পদক্ষেপ পড়বে কিনা, এ এবং বি। আচ্ছা, এখন তোমার কিন্তু এখানে বলে দেওয়া নাই কার পদক্ষেপ পড়বে, তাই না? মানে কোন যৌগটার পদক্ষেপ পড়বে। এখন তুমি দেখবা কেএসপি কার দেওয়া আছে, আমাদের কিন্তু কেএসপি দেওয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের, তাই না? তাহলে যার অদক্ষেপ পড়বে, মানে কার অদক্ষেপ পড়বে কিনা এটা যদি বলা না থাকে, তাহলে তুমি কি দেখবা? এই যে কার কেএসপি দেওয়া আছে। কেননা আমরা জানি অদক্ষেপ পড়া শর্ত, কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। এখন এখানে কার অদক্ষেপ পড়বে? এই যে কেএসপি কার দেওয়া আছে, এর সাথে আমরা তুলনা করব। তার মানে ক্যালসিয়াম ফ্লোরাইডের তোমার কি বের করতে হবে? কেআইপি বের করতে হবে। ওকে, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি বের করার জন্য সূত্র কি বলো তো?
ঘ নম্বর ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি। ক্যালসিয়াম ফ্লোরাইডকে তোমাকে আগে ভাঙতে হবে। এটা কীভাবে ভাঙবে বলো তো? এটা ভাঙবে হচ্ছে এইভাবে, ক্যালসিয়াম 2+ আর হলো ফ্লোরাইড মাইনাস, তাই না? ক্যালসিয়াম 2+ ফ্লোরাইড মাইনাস। কারণ দেখো ক্যালসিয়াম একে কয়টা দিছে? 2টা, এই জন্য 2+। তারপর ফ্লোরাইড একে কয়টা দিছে? যৌগ গঠনের সময় একে একটা দিছে, তাই না? তাহলে ফ্লোরাইড মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা ক্যাটায়ন পরেরটা অ্যানায়ন। ওকে, এখন সমতা বিধান করবা। এখানে ফ্লোরাইড কয়টা? 2টা, এই জন্য সামনে দিবা কত? 2। এখন এখান থেকে কেআইপি যদি আমরা বের করি, কেআইপি হবে এই আয়নটা লিখবা, এটার ঘনমাত্রা, এইটার ঘনমাত্রা চিহ্ন দিলাম থার্ড ব্র্যাকেট, এটার ঘনমাত্রা ইনটু এই যে ফ্লোরাইডটা লিখবা, ফ্লোরাইড লেখার পরে এর সামনে কত আছে? 2, এই 2টা পাওয়ার হয়ে যাবে। এর সামনে 1 ছিল, আমি লিখি নাই, এখানে 1 হবে। যাই হোক, 1 লেখা না লেখা সমান। এখানে হচ্ছে দেখো ফ্লোরাইড আয়নটা লিখবা, এটার সামনে যত থাকবে এটা পাওয়ার করে দিবা। এখন তোমার কার ঘনমাত্রা লাগে? তোমার ঘনমাত্রা লাগে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা লাগে, আর হলো ফ্লোরাইডের ঘনমাত্রা লাগে। তাহলে তুমি ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করবা। ঠিক আছে, তাহলে আমরা দেখো তো ক্যালসিয়াম ঘনমাত্রা কোথায় পাবা? ক্যালসিয়াম কোন পাত্রে আছে? এ পাত্রে নাকি বি পাত্রে? ক্যালসিয়াম কিন্তু আমাদের কোন পাত্রে বলো তো? ক্যালসিয়াম আছে হচ্ছে আমাদের এ পাত্রে। তাহলে আমরা এ পাত্রের জন্য কি বের করব? এ পাত্রে, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড ঘনমাত্রা লিখবো। এ পাত্রের জিনিসগুলো আমরা ইউজ করব, মানে যেগুলো মান দেওয়া আছে। এ পাত্রে কি দেওয়া আছে? আমরা সবসময় ঘনমাত্রা বের করব এই সূত্র দিয়ে, V1S1 V2S2। এখান থেকে সবসময় S2 বের করবা। S2 সমান V1S1 ভাগ হচ্ছে V2। এখন V1S1 ভাগ V2 কি? যেহেতু এটা প্রথম পাত্রে, তাই তুমি V1S1 প্রথম পাত্রেরটা বসাবা। V1S1 যে পাত্রের লিখবা, যে পাত্র থেকে এটা পাবা সেই পাত্রে V1S1, আর V2 হচ্ছে দুইটা পাত্রের আয়তনের যোগফল। দুইটা পাত্র কত? এখানে দেখো আমাদের প্রথমে আছে 35, এখানে আছে 35, তাহলে আয়তনের যোগফল কি হবে? 35 যোগ 35, তাহলে হবে কত? 70, তাই না? 70 ml। ওকে, এখন তুমি লিখে ফেলো। এই যে V1 কত? এখানে প্রথম পাত্রেগুলো ইউজ করো, তুমি যে পাত্রে ক্যালসিয়াম আয়নটা থাকবে সেই পাত্রগুলো ইউজ করবা। এখানে V1 কত দেখো? 35 ml। S1 কত বলো তো? এখানে S1 এই যে এইটা, আর মোলার দেওয়া আছে, তাই না? মোলার মানে কি? এস এর মান দেওয়া আছে, তাহলে এস এর মানটা লেখো, গুণ 10⁻³ এত মোলার। তাহলে তুমি লিখে ফেলো V1 হচ্ছে 35, S1 হচ্ছে তোমার 6 × 10⁻³, আর V2 হচ্ছে তোমার 70। তাহলে এটা যখন তুমি বের করবা তখন তুমি এখান থেকে ঘনমাত্রা পেয়ে যাচ্ছ হলো 3 × 10⁻³ এত মোলার ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা তুমি পেয়ে গেছো। এখন আর কার ঘনমাত্রা লাগবে? ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা লাগবে। তাহলে সেমভাবে তুমি ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করো। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এই ঘনমাত্রার চিহ্ন দিলাম। এটা কীভাবে বের করবা? সেমভাবে V1S1 V2S2 একবার লিখে ফেলি। S2 সমান হবে V1S1 ভাগ V2। এখন V1S1 কি? এখন V1 হচ্ছে তোমার এই ফ্লোরাইডটা যে পাত্রে আছে সেই পাত্রের V1। দেখো এই পাত্রে আমাদের V1 আছে 35, S1ও কিন্তু সেম আছে, তাই না? যেহেতু সেম আছে তাহলে আমাদের কিন্তু আনসার সেমভাবেই আসবে, তাই না? S1 কি হবে? 6 × 10⁻³ এত মোলার। আর V2 কি বলো তো? V2 সেম 70 ml, দুই পাত্রের যোগফল। তাহলে তুমি এখানে মান বসাই দাও। সেমভাবে তুমি যে V1 বসাই দাও, S1 বসাই দাও 6 × 10⁻³, আর V2 হচ্ছে 70। তাহলে তুমি সেম মান পাবা আগেরটার মতোই, যেহেতু আমাদের এখানে মান চেঞ্জ করে দেয় নাই। তাহলে তুমি এখন এই দুইটা মান নিয়ে এসে কোথায় বসাবা? এই যেখানে বসাই দিবা। তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা 3 × 10⁻³, যেহেতু সামনে কত আছে? পাওয়ার হিসেবে 1 আছে, 1 তো লেখার দরকার নেই। আচ্ছা যাই হোক, তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। F2 এর মান কত বলো তো? এই যে এটার ঘনমাত্রা কত বলো তো? আমরা পাইলাম সেম মান পাইছি, 3 × 10⁻³, তার উপরে কত? যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিলা। তাহলে তুমি এখান থেকে কেআইপি এর মানটা পাচ্ছ হচ্ছে 2.7 × 10⁻8 মোলার। ওকে, 2.7 × 10⁻8 মোলার। এখন এটা তুমি তুলনা করবা কার সাথে বলো তো? এইটা তুলনা করবা হচ্ছে কেআইপির সাথে। বলো তো এইটা বড় নাকি এটা বড়? এইটা বড় নাকি এটা বড়? অবশ্যই এটা বড়, কারণ ইনভার্স দিয়ে যত বড় তত ছোট, তাই না? এটা কত ছোট, এটা বড়। তাহলে আমাদের এটা হচ্ছে কেএসপি থেকে বড়, সুতরাং পদক্ষেপ পড়বে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা সেকেন্ড সিকিউতে চলে যাই। দেখো সেকেন্ড সিকিউতে কি বলছে? এখানে একটা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড ম্যাথ দিছে, এটা আমরা জানি বর্ণালী রিলেটেড ম্যাথ, তাই না? এটা তোমরা পারো। এইরকম একটা আমি কিন্তু আগেও যশোর বোর্ডে করিয়েছি। দেখো এখানে কি বলছে? উদ্দীপকে
উদ্দীপকের বহিস্থ শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যাসমূহের আলোকে নির্ণয় করো। সর্ববহিস্থ শক্তি স্তর কিন্তু এন, তাই না? এই যে কে এল এম এন, আমরা জানি কে হলো 1, এল এম এন 2, এটা 3, এটা হচ্ছে 4, তার মানে এন এর জন্য বের করবা। মানে এই যে সর্ববহিস্থ শক্তি স্তর এন এর জন্য তুমি 4টা কোয়ান্টাম সংখ্যা মানে ছক করে করতে হয় এটা, তাই না? তোমরা জানো এটা ছক করে করতে হয়, এই জন্য ছক করবো। কীভাবে ছক করবো বলো তো? তোমরা হচ্ছে ছক করবে এভাবে, প্রথমে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা কিতা প্রকাশ করি এন, এটা একটা ঘর করবা। তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, তারপরে করবা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা জানি হচ্ছে এম, তাই না? এখানে আর স্প্রিং কোয়ান্টাম সংখ্যা দেওয়ার দরকার নাই, আমরা ম্যাগনেটিক পাইলেই আমরা অরবিটাল পাবো, আর অরবিটাল পাইলেই আমরা হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, আমি দ্রুত করার জন্য স্কেলিং করলাম না, তোমরা একটু দেখে নিও, স্কেল করবা আর কি। তোমরা দেখো এন এর মান হচ্ছে এখানে বলো তো, যেহেতু এন শেল 4, তাহলে এখানে যা হবে তাই, এখানে 1 2 3 4, তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন এর মান 4, এখানে লিখবে একদম মাঝ বরাবর। এখন তুমি এন এর জন্য এল এর মান কিন্তু আবার কয়টা পাবা? 4টা। কয়টা পাবা? 4টা। সূত্রটা একটু বলে দেই, এল এর মান হচ্ছে 0 থেকে শুরু হবে, n-1 পর্যন্ত চলবে, এটা হলো সূত্র। তাহলে যেহেতু এন এর মান 4, তাহলে 0 থেকে শুরু হবে, এন এর মান যেহেতু 4, তাহলে 4 - 1 মানে কত? 3, মানে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, তার মানে কি 0 1 2 3। তাহলে এন এর মান 4 এর জন্য তুমি কয়টা মান পাবা? 4টা, 0 1 2 3, মানে একটা কম আর কি। যদি এখানে 5 হইতো তাহলে 0 1 2 3 4 পর্যন্ত চাইতো, এক কমতো, যেহেতু 4 এখানে 1, 0 থেকে শুরু হবে, 1 কমে 3 পর্যন্ত যাবে। তারপরে তুমি কি করবে বলো তো? এখন যে এল এর জন্য তুমি এম এর মান পাবা। এখন আরেকটা সূত্র আছে, সূত্রটা একটু বলে দেই। যদি তুমি এল জানো তাহলে তুমি এম এর মান পাবা, এটাও 0 থেকে শুরু হবে, +- পর্যন্ত চলবে, চলবে। এখন দেখো, এখন যদি 0 হয়, এল এর মান 0, তাহলে তুমি 0 থেকে শুরু হবে +-0 পর্যন্ত, তার মানে কি 0, তাহলে এল এর মান 0 হলে এম এর মানও 0। এখন আসলে যদি 1 হয় তখন কি হবে? তাহলে সূত্র কি? 0 থেকে শুরু হবে +-1 পর্যন্ত, 0 থেকে শুরু হবে +-1, যেহেতু 1 এর জন্য তুমি করতেছো এল এর মান 1, তাহলে 1 পর্যন্ত। যে +-1 মানে কি? এই যে সংখ্যারেখা তো জানো, 0, এদিকে -1, এদিকে -2, এদিকে -3, এভাবে চলে 1 2 3, তাই না? তাহলে যেহেতু +-1, তার মানে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত, তাহলে কয়টা মান হবে? 3টা, -1 0 1, তাহলে তুমি এখান থেকে কয়টা পাবা? -1 0 1। সেমভাবে 2 এর জন্য কি পাবা? 2 এর জন্য সেমভাবে 0 থেকে শুরু করে +-2 পর্যন্ত, আবার তাহলে এখানে কি হবে? -2 থেকে শুরু হবে, -2 -1 0 1 2, -2 থেকে শুরু হবে, -2 -1 0 1 2। সেমভাবে এখানে কি হবে? -3 থেকে শুরু হবে, -3 -2 -1 0 1 2 3। এখন গুনে গুনে লেখো। এখন এখানে যতটা এখানে ততটাই, এখানে দেখো 1 2 3, 0 ও 1 ধরতে হবে, অরবিটাল 0 ও 1 ধরতে হবে, তাহলে 1 2 3, এখানে 3টা, এখানে কয়টা? যেহেতু 0কেও ধরতে হবে, এটা একটা, এখানে কয়টা? 1 2 3 4 5টা, এখানে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে টোটালটা হিসাব করো, এখানে টোটালটা হিসাব করো, 5 7 12 আর 3 কত? 15 আর কি 16। এখন ইলেকট্রন তুমি কিভাবে বের করবা? তুমি হিসাব করবা, একটাতে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাই তুমি 2 দিয়ে গুণ করবা। তো 1কে 2 দিয়ে গুণ করলে হবে 2, আবার 3কে তুমি 2 দিয়ে গুণ করবা, আবার 5কে তুমি 2 দিয়ে গুণ করবা, আবার 7কে তুমি 2 দিয়ে গুণ করবা, এবং 16কে তুমি 2 দিয়ে গুণ করবা। তাহলে 6 10 14 32, তাহলে একবারে টোটাল 32টা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে না, এভাবে লিখো, এখানে তো টোটাল লিখছি, এই যে সবগুলো যোগ করে দেখো 32 আসবে। ওকে, এটাই হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল এবং ইলেকট্রন নির্ণয়। এটা একটা কমন প্রশ্ন, এটা দেয়ই, ঠিক আছে? খুব ভালো করে এটা শিখবা, সূত্রগুলো জানলেই হয়ে যায় আশা করি। এখন চলো আমরা ঘ নম্বরটা সলভ করে ফেলি। এখানে কি বলছে? উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরের সৃষ্ট বর্ণালী বিকৃত রশ্মির বর্ণ কিরূপ হবে? বিকৃত মানে কি? বিকৃত মানে হচ্ছে, মানে ও মনে করো যে কোথা থেকে কোথায় আসছে, এটা এখানে একটু চিত্রটা বোঝা যাচ্ছে না, তবে এটা হচ্ছে 4 থেকে 1-এ আসছে, 4 থেকে মেবি 2-এ আসছে, এখানে বোঝা যাচ্ছে না, 4 থেকে 2-এ আসছে, যারা আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ দেখো, এখানে 4 থেকে 2-এ আসছে, মানে এন থেকে 2-এ মানে কোথায়? এম-এ আসছে, অর্থাৎ এন থেকে এল-এ আসছে। এই যে 1 2 3 4,
অর্থাৎ 4 থেকে 2 আসছে, মানে n থেকে l এ আসছে। তাহলে n থেকে যদি l এ আসে, 4 থেকে যদি 2 এ আসে, তোমাকে এটার জন্য একটা সূত্র আছে না, তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র কি বলতো? সূত্রটাকে লিখে ফেলি। 1/λ সমান আমরা কি জানি বলতো? আমরা জানি 1/λ সমান rh 1/n1 তার উপরে স্কোয়ার 1 - n2 তার উপরে স্কোয়ার। এটা মুখস্থ রাখবা। এখানে কোনটা কি? n1 এর মান নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর কত বলতো? তুমি কি বললা? 4 থেকে 2 আসছে। নিম্ন কত? 2। উচ্চ কত? 4। তাহলে এটা n1 দিয়ে নিম্ন বোঝায় 2, n2 হলো উচ্চ 4। আর rh এর মান মুখস্থ বসাবা 1.09678 10⁻7 মিটার ইনভার্স 1। এটা একদম মুখস্থ লিখবা মিটারে, ঠিক আছে? এটা লিখে ফেলো। তাহলে এটা মান বসাই দেই 1.09678 ইন্টু 10⁻7 1/n1 এর মান হলো 2, 2 এর উপরে স্কোয়ার 1 - n2 এর মান 4 তার উপরে স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে দিই 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1/2 এর উপরে স্কোয়ার মাইনাস 1/4 এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 2056462.5 এত আসবে মিটার ইনভার্স 1। দেখো ল্যামডা কিন্তু নিচে, উল্টাই দিতে হবে। তাহলে উল্টাই দিলে কি হবে? এটা উল্টাই যাবে, মানে 1/এটা 5646.2.5 উল্টাই দিলে কি হবে? এইভাবে লিখবা 1/ আনসার। তাহলে আসতেছে হচ্ছে 4.86 ইন্টু 10⁻7। এটা আসবে আমাদের মিটারে। এখন এটা আমাদের বর্ণালী বর্ণটা কীরকম হবে এটা জানার জন্য কিন্তু একটা চার্ট আছে, এটা মুখস্থ করবা। চার্টটা কীরকম? এই যে বেনি আসহ কলা, বেনি আসহ কলা একটা সূত্র আছে, আসহ কলা। এটা দেখবা যে 380 থেকে শুরু হয়েছে, একদম 780-তে শেষ হয়েছে। এটা দেখবো বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, বইয়ের মধ্যে আছে, এটা একটু মুখস্থ করে ফেলবা। 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, এভাবে দেখবা চলবে। ওকে, এইটা চারটা মুখস্থ করবা। এখন হচ্ছে এইটাতে তোমাকে ন্যানোমিটার, এগুলো সব কিন্তু ন্যানোমিটারে থাকবে। যেহেতু তোমাকে ন্যানোমিটার নিয়ে আসতে হবে, তাহলে আমরা একটা সূত্র জানি 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। এটা মুখস্থ রাখবা। যদি দেখো, যদি তোমাকে ন্যানোমিটার থেকে মিটারে যাইতে বলে, সরাসরি এটা দিয়ে গুণ করবা। কিন্তু যদি মিটার থেকে ন্যানোমিটারে যাইতে বলে, তাহলে তুমি গুণেই করবা, তবে ইনভার্সটা ছাড়া। তাহলে আমরা মিটার থেকে যেহেতু ন্যানোমিটারে যাব, তাহলে গুণেই করবো শুধু ইনভার্সটা ছাড়া। অর্থাৎ 4.86 ইন্টু 10⁻7, এই যে গুণেই করবো শুধু ইনভার্সটা ছাড়া। কোথায় চলে গেল? ন্যানোমিটার। যদি তুমি এটা ক্যালকুলেটরে দাও, কত 10⁻9, তাহলে হবে 486.27 এত ন্যানোমিটার। দেখো তো এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে? এইটা, এই রেঞ্জের বর্ণ কীরকম? আসমানি। তাহলে এটা মুখস্থ রাখতে হবে। সুতরাং বর্ণটি হবে আসমানি। এই ছিল আজকের ম্যাথ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই আজকের ক্লাস ছিল। ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।